বাংলাদেশে এই মুহূর্তে অন্যতম আলোচনার একটি বিষয় হলো ২৪শে জুলাই আন্দোলনের পুরোভাগে থাকা এনসিপি দল কি তাদের নিরাপত্তা নিয়ে একটা সংকটের মধ্যে রয়েছে? প্রথমে ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে সম্প্রতি গুলি করে হত্যার চেষ্টা এবং ১৮ই ডিসেম্বর এনসিপির একজন বিশিষ্ট নারী নেত্রী জান্নাত আরা রুমিকে তার হস্টেলে ঝুলন্ত অবস্থায় পাওয়ার পর তার মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের সন্দেহ প্রকাশ করা হচ্ছে এবং গোটা বিষয়টি যে এনসিপি কি আসলেই নিরাপত্তার সংকটে রয়েছে এ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। শাকিল আনোয়ার, আপনি ঢাকাতে রয়েছেন। আমি ঢাকায় মানুষই। এখন ওসমান হাদিকে কে, কারা মেরেছে, কোন উদ্দেশ্যে মেরেছে এটা কিন্তু এখনো পরিষ্কার না। নারী নেত্রীর যে অস্বাভাবিক মৃত্যু সেটা কি মৃত্যু নাকি আত্মহত্যা সেটাও কিন্তু পুলিশি তদন্তের ব্যাপার, সেটাও কেউ নিশ্চিত না। কিন্তু বিষয় যেটা লক্ষ্য করার মতো যে আজকের এই মৃত্যু নিয়ে যেভাবে উল্লাস আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে, এ বোঝাই যাচ্ছে যে এরা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। তো আজকের এই ধরনের যে উল্লাস সোশ্যাল মিডিয়াতে, এটা দেখার পরে আমি নিশ্চিত যে এই এনসিপি বা জুলাই আন্দোলনের যে সমস্ত নেতা তাদের ভিতরে কিন্তু এক ধরনের vulnerability বা নিরাপত্তার যে একটা উদ্বেগ আমরা দেখছি বেশ কিছুদিন ধরে, সেটা কিন্তু আরো বাড়বে। তারা কিন্তু নিজেদেরকে আরো তো বেশি শাকিল, এই যে বিপদগ্রস্ত আপনি মনে করবে। বলছেন যে ভালনারেবিলিটি, তো এনসিপি মূলত তাদেরই আন্দোলনের ফসল হচ্ছে শেখ হাসিনা সরকারের পতন এবং এনসিপি যেভাবে মাত্র ১.৫ বছর আগে শেখ হাসিনা সরকারকে ফেলে দিয়েছে আন্দোলনের পুরোভাগে থেকে একটা নেতৃত্ব নিয়ে, তারা কি করে এই ধরনের একটা ভালনারেবল পজিশনে চলে গেল? এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এখন ধরেন আমি যেভাবে দেখছি এটাকে, তারা আন্দোলনে মানুষকে যেভাবে সম্পৃক্ত করতে পেরেছিল, এই রাজনৈতিকভাবে তারা কিন্তু মানুষকে সেভাবে সম্পৃক্ত করতে পারেনি। যার ফলে হয়েছে কি, রাজনৈতিকভাবে কোনো একটা শক্ত ভিত্তি তারা গত ১.৫ বছরে কিন্তু তৈরি করতে পারেনি। তারপর যেটা হয়েছে, নতুন একটা সরকার আসছে, এই সরকার যাচ্ছে, এই সরকার তো তাদের সরকার। বলতেই পারেন আপনি এই সরকার তাদের সরকার। কিন্তু যে সরকার আসছে বলে ধারণা করা হচ্ছে নতুন, তাদের সাথে তাদের সম্পর্ক ভালো না। তারপর হচ্ছে বাংলাদেশের অত্যন্ত ক্ষমতাধর যে প্রতিষ্ঠান আর্মি, তাদের সাথেও তাদের সম্পর্ক কিন্তু ভালো না। এবং আপনি জানেন হয়তো যে এনসিপির অন্তত ৪ জন শীর্ষস্থানীয় নেতা কিন্তু ক্যান্টনমেন্টে পার্সোনা নন গ্রাটা এক ধরনের। তো এই সব মিলিয়ে তাদের এক ধরনের কিন্তু পায়ের নিচের মাটিটা অত শক্ত হয়নি। এখন এই যে কেন এরকম একটা এক্সট্রাঅর্ডিনারি সফল আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ১৮ মাসের ভেতরেই তাদের এই পরিণতি, এই নিরাপত্তাহীনতা, কোথায় সমস্যা হয়েছে, ভুল হয়েছে, কি করবেন তারা এখন, এইসব নিয়ে আমি কিছুক্ষণ আগেই কথা বলছিলাম এনসিপির একজন সিনিয়র নেতার সাথে। শুনুন তিনি কি বলেন। আমার সাথে আজকে আছেন আরিফুল ইসলাম আদিব। আদিব এনসিপির সিনিয়র জয়েন্ট কনভেনর। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আদিব। আপনার সাথে আমি যখন কথা বলছি আজকে 18ই ডিসেম্বর বেলা 4টে বাজে, এবং আমি এখন সোশ্যাল মিডিয়া খুলে আপনি যদি দেখেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, আমি দেখছি যে আপনাদের একজন সদস্যের, নারী সদস্যের একটা অস্বাভাবিক মৃত্যু নিয়ে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়াতে। এখন মিডিয়ারও বড় খবর এটা। জান্নাত আরা রুমি, এবং উনি কিছুটা বিতর্কিত হয়েছিলেন, আমি মানে মনে করতে পারি। সেটা হচ্ছে শেখ হাসিনার যেদিন মৃত্যুদণ্ড হয় সেদিন ৩২ নম্বরের সামনে উনি কোনো একজন আওয়ামী লীগ কর্মীকে পেটাচ্ছেন, এ ধরনের ছবি আমি দেখেছি, এবং তারপর থেকে অনেক সমালোচনা হয়েছিল। কি জন্য তার মৃত্যু হয়েছে এখন আবার মানে যেটা খবর সেটা হচ্ছে যে ওনাকে তার ছাত্রী হোস্টেলের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এখন হত্যা না আত্মহত্যা এটা পুলিশের ব্যাপার, আমরা সেটা নিয়ে কথা বলবো না। কিন্তু যেটা দেখছি এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়াতে, যে এটাকে সেলিব্রেট করছে একটা পক্ষ, এবং এরকম মন্তব্যও দেখলাম যে এদের প্রত্যেকের একইভাবে মৃত্যু হবে, এই ধরনের কথাবার্তা। এদের বলতে
জুলাইয়ের সাথে যারা জড়িত ছিল, শুধু এনসিপি না, জুলাইয়ের সাথে যারা জড়িত ছিলেন তাদের এই ধরনের মন্তব্য, এই ধরনের ক্যাম্পেইন, এই ধরনের সেলিব্রেশন, এটা আপনাদের জন্য কতটা ভয়ের? ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্য। এবং একই সাথে যেটি আপনি গুরুত্বপূর্ণ যে বিষয়টি তুললেন, জান্নাত আরা রুমি বিষয়টি, প্রথমত বিষয়টি হচ্ছে যে দেখেন, তাকে তার যে ঘটনাটি, এটি সঠিক তদন্তর মাধ্যমে প্রথমত এটি তথ্যটা আত্মহত্যা নাকি এটি হত্যাকাণ্ড। তবে আমি একটি নিউজের লিঙ্ক যেটি দেখেছি যে তার বাসার দরজাটি খোলা ছিল, তো ফলশ্রুতিতে এটা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। তারপর আমরা আশা করব পুলিশ অধিকতর তদন্তের মাধ্যমে এটি শুরু করবেন। যদি আমি ধরেও নিই যে এটি একটি আত্মহত্যা হয়েছে, আত্মহত্যা হলে আমি যেটি বলবো যে গত 2 মাস ধরে তাকে নানাভাবে, বিশেষ করে আমাদের পতিত ফ্যাসিস্ট যে সরকার এখানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, সে আওয়ামী লীগের নেতাকর্মীরা নানাভাবে তাকে হত্যা এবং ধর্ষণের হুমকি দিয়ে যাচ্ছিলেন কন্টিনিউয়াসলি। এবং তার যে গ্রামের বাড়ি নওগাঁর, সেখানে তার কোথায় বাসা, সেই বাসার ঠিকানা নিয়ে তার পরিবারের বাবা মা সকলের তথ্য সংগ্রহ করে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। এবং পরিবারকে হুমকি দেওয়া হয়েছে এটা বলে যে তোমার মেয়েকে হত্যা করা হবে কিংবা হচ্ছে ধর্ষণ করা হবে। ফলশ্রুতিতে বাবা মাও এটা নিয়ে একটা পরিবার পুরো ট্রমাটাইজ থাকেন। তো সেই জায়গা থেকে বলবো, এই যে হত্যায়, ধর্ষণ এবং সাইবার বুলিং এর যে একটা সর্বোচ্চ জায়গা, এবং যেটা আপনি দেখেছেন যে মৃত্যুর পরেও সেটা একটা গ্রুপ উল্লাস প্রকাশ করছে। আমরা এটার দ্বারা ভীত সন্ত্রস্ত না, কিন্তু আমরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এবং একই সাথে এটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে তাদের এই যে ভয় দেখানোর চেষ্টা করা কিংবা হচ্ছে একটা নৃশংসতার দিকে আমাদেরকে যেতে বাধ্য করা, এটা তারা নানাভাবে করার চেষ্টা করছেন। এবং এটার সাথে যদি আমি রিলেট করি, একই সাথে যেহেতু গত 4-5 দিন আগেই আমাদের এখানে ঢাকা 8-এর যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন শরীফ ওসমান হাদি, ওনার স্বতন্ত্র প্রার্থীর চেয়ে ওনার সবচেয়ে বড় পরিচয়, উনি জুলাই আন্দোলন অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নেতৃত্ব ছিলেন। তো ফলশ্রুতিতে যেটা হয়েছে যে এখানের পতিত যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যারা এখান থেকে খুব বাজেভাবে উৎখাত হয়েছে, তারা যে জিনিসটি দেখেছে যে তাদের হয়তো বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়াটা খুব ক্ষীণ হয়ে আসছে। ফলশ্রুতিতে বিপরীত দিকে জুলাইয়ের সাথে যারা নেতৃত্ব দিচ্ছে, এরা অনেক বয়সে খুব ইয়াং, আমাদের অ্যাভারেজ বয়স 25 থেকে 30 ইয়ার্স। ফলে এই নেতৃত্ব যদি আরও 4-5 বছরের মাধ্যমে খুব স্ট্রংলি বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তারা বাংলাদেশের রাজনীতিতে বলা চলে 30 থেকে 40 বছরের মতো বাংলাদেশের রাজনীতি প্রাসঙ্গিক থাকবে। ফলে এই শক্তি যেন কোনোভাবেই প্রাসঙ্গিক থাকতে না পারে। এবং এখানের আপনি জানেন যে ফ্যাসিবাদের সময় একটা জিনিস ছিল যে তরুণদেরকে রাজনীতি বিমুখ করা, তো সেই জায়গায় জুলাইয়ের এই ইয়াংরা যেভাবে রাজনৈতিক সচেতন হয়ে রাজনীতির মাঠে খুব সক্রিয়। অর্থাৎ আমি যেটা বুঝতে পারছি আপনার কথায়, সেটা আপনি মনে করছেন যে আপনাদের প্রতি তারা থ্রেটেন ফিল করছে বলে আপনাদেরকে থ্রেট করছে, যে থ্রেট করছে। এবং এখানে ওসমান হাদির মানে হত্যাকাণ্ডের পরে আপনাদের নেতৃত্বের এনসিপি নেতা এবং আপনাদের সহযোগী আন্দোলনকারী যারা ওই সময়কার, তাদের মুখ থেকে যে সমস্ত কথাবার্তা আমরা শুনছি, একটা জিনিস পরিষ্কার যে আপনারা মনে করছেন আপনাদের টার্গেট করে হত্যার মিশন করা হচ্ছে এবং আপনারা ধরে নিচ্ছেন যে আওয়ামী লীগ এটা করছে। কিসের ভিত্তিতে ধরে নিচ্ছেন? মানে আমি যেটা বলতে চাইছি, আপনাদের কাছে কোনো এভিডেন্স আছে নাকি আপনারা ধরে নিচ্ছেন? এভিডেন্স আমি বলি, প্রথমত গুরুত্বপূর্ণ এভিডেন্সটা হচ্ছে আওয়ামী লীগের যে সভানেত্রী, যে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা, তাদের যে ইন্টারনাল যে মিটিংগুলো করে থাকেন, সেখানে আমাদের মূল যে নেতৃত্ব, তাদের স্পেসিফিক নাম ধরে ধরে যে নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, এদেরকে হত্যা করতে হবে এক।
গোপালগঞ্জে আমাদের উপর যে অ্যাটাকটা হয়েছে সেখানে স্পেসিফিকভাবে নাহিদ, হাসনাত, সার্জিস তারা যে গাড়িগুলোতে ছিল স্পেসিফিক ওই গাড়িতে টার্গেট করে দূর থেকে শুট আউট করা হয়েছে। যদিও আমরা স্ট্র্যাটেজিক জায়গা থেকে তাদেরকে অন্য গাড়িতে আমরা নিয়ে গিয়েছি এবং গোপালগঞ্জের ওই হামলার পরেই যুগান্তরে স্পষ্টভাবে রিপোর্ট আসছে যে পুরো শেখ হাসিনার সরাসরি নির্দেশ দিয়েছেন যে একটাও যেন জীবিত না বের হয় এবং এটা গেল গোপালগঞ্জের So উদাহরণ। you are the স্পষ্ট। target of revenge. Revenge, not only revenge, but also it was a long-term plan for the মানে এখানে আপনার বলা চলে যে বাংলাদেশপন্থী যে তরুণ নেতৃত্ব যারা উঠে আসে তাদেরকে লং টার্মের জন্য এখান থেকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। আমি যদি এখানে আরেকটু টানি যে এখানে শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে আমরা রিলেট করি প্রতিবেশী রাষ্ট্রের একটা সংযোগের জায়গা থেকে, কারণ বাংলাদেশকে ওই রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পুরো স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করে আওয়ামী লীগের মাধ্যমে তারা মূলত বাংলাদেশকে দেখে, মানে আওয়ামী লীগের লেন্সেই তারা বাংলাদেশকে দেখে। তারা মনে করে বাংলাদেশে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে বাংলাদেশ তাদের জন্য সিকিউরিটি থ্রেটেড। ফলশ্রুতিতে যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগ খুব বাজেভাবে এখানে উৎখাত, ফলে যেই শক্তিটা এখানে উৎখাত করছে তারা যদি রাজনৈতিকভাবে স্ট্রং প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে লং টার্মে এটা তাদের জন্য ক্ষতিকর হতে পারে। কি হবে এখন? আপনাদের নিরাপত্তা কে দেবে? আমাদের নিরাপত্তা জনগণ দিবে। জনগণ কিভাবে দেবে? জনগণ কারণ দেবে। আপনারা তো জনগণের সাথে ওইভাবে সম্পৃক্ত হতে পারেননি, কারণ এটা মোটামুটি নিশ্চিত। এই কারণে আমি বলবো, ধরেন আমি সাংবাদিক হিসেবে প্রচুর মানুষের সাথে কথা বলি, আমার গ্রামে যে মানুষের সাথে কথা বলি, অধিকাংশ মানুষের আপনাদের সম্পর্কে খুব ধারণাই নেই। আপনারা ওইখানে আমি মনে করি ফেল করেছেন। জনগণের সম্পৃক্ত মানে জনগণ আমার সাথে সম্পৃক্ত আছে, সে আমাকে রাজনৈতিকভাবে ওন করে, কিন্তু জনগণ কখনো আততায়ীর গুলিতে হত্যা হওয়ার শিকার হওয়া সেটা কিন্তু সবসময় সে রক্ষা করতে পারে না। যে কোনো কারণে সেটা আপনারা পূরণ করতে পারলেন না। না, এখনো পূরণের সেই জায়গাটা এখনো আসেনি। কারণ আপনি দেখেন 15 সালে যে ভ্যাট বিরোধী আন্দোলন আসছে, 18-র যে নিরাপদ সড়ক আন্দোলন হচ্ছে, আপনি যদি ম্যাচুরিটির জায়গাটা দেখেন, এটা তো ম্যাচুরিটির বিষয়। 18 সালে যেই ছেলেটা রাস্তায় আন্দোলন করেছে নিরাপদ সড়কের, ও তখন 6-7-এ পড়ে। 24-এ ওই একই ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করছে। ফলে 18-তে যখন সে আন্দোলনটা করে পুলিশকে চ্যালেঞ্জ করেছে, আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করেছে, বিশ্ববিদ্যালয়ে আসার পরে ওর ম্যাচুরিটিটা আরেকটু বেড়েছে এবং এই ম্যাচুরিটি দ্বারা ও কি করছে, পুরো একটা স্বৈরাচারকে চ্যালেঞ্জ করে সে কিন্তু এখান থেকে উৎখাত করছে। ফলে আন্দোলনটা জনগণ কিন্তু এই জেনারেশনের উপরে নির্ভর করে কিন্তু সরাসরি রাস্তায় নেমেছে 24-এ। এই জেনারেশনটা যেটা হবে যে আরো 5 বছর থেকে 10 ইয়ার্স লাগবে তাকে আরো এস্টাবলিশড হতে, কারণ এস্টাবলিশডের মাধ্যমে তখন যেটা হবে জনগণ তখন তাকে দেখবে যে হ্যাঁ সে রাষ্ট্র পরিচালনা। সুতরাং আপনি বলছেন যে আপনাদের ভবিষ্যৎ আছে, অবশ্যই আজকে না হলে 10 বছর পরে আছে। অবশ্যই, এবং আমরা সেটা 10 বছরের জন্য প্রস্তুতি নিই যদি আপনারা টেকেন 10 বছর, তাই তো? অবশ্যই। আপনারা যে ভালনারেবিলিটি ফিল করছেন, আপনাদের নিরাপত্তাহীনতা, হাদির উপরে হত্যাকাণ্ড, এবং আপনারা নিজেরাই বলছেন যে আপনাদের টার্গেট করা হচ্ছে, হ্যাঁ? কে বাঁচাবে আপনাদের? না, ওইটা তো বাঁচানোর যেই জায়গাটি, বাঁচানোর অবশ্যই প্রথমত হচ্ছে আমাকে জনগণের সাথে প্রচন্ডভাবে কানেক্ট করতে হবে, এবং যারা জনগণ তো এসে আপনাকে বাঁচাবে না, বাঁচাবে সরকার, তাই না? রাষ্ট্র বাঁচাবে। রাষ্ট্র সরকার সবসময় বাঁচাতে এবং তাদের সদিচ্ছা থাকতে হয়। এখন যে সরকার আছে, আপনাদের সমর্থিত সরকার, আপনারাই বসিয়েছেন সেই সরকারকে, আসলে আমি বলবো। সুতরাং তাদের দায়িত্ব আপনাদের মানে সুরক্ষা, আমি মনে করি, এবং তারা চেষ্টা করছেন তারা যতটা পারেন। আপনারা কতটা সেটা অ্যাকসেপ্ট করেন কিনা জানি না। যে সরকার, একটা ইলেকশন যদি হয় ফেব্রুয়ারিতে, আর একটা সরকার আসবে তখন, হ্যাঁ, হতে পারে বিএনপি, হ্যাঁ, তাদের সাথে আপনাদের যে সম্পর্ক, তারা আপনাদেরকে প্রতিপক্ষ হিসেবে দেখছে পুরোপুরি, হ্যাঁ, তাদের কাছ থেকে আপনারা সেরকম কোনো সুরক্ষা এক্সপেক্ট করেন? সেটি হচ্ছে যে এখানকার রাজনৈতিক দলগুলোর ভিতরে এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে যে মতবিরোধ আছে সেটার দুটা পর্যায় আছে। একটা পর্যায় হচ্ছে ক্ষমতা
যাওয়ার ক্ষেত্রে নিজেদের ভিতর দ্বিমত আছে, কিন্তু এখানে যদি আপনি ফ্যাসিবাদ বিরোধী, একই সাথে এখানকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কোশ্চেনে প্রতিবেশী রাষ্ট্রের যে এখানকে নগ্ন হস্তক্ষেপ থাকে সেটার প্রশ্নে কিন্তু বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য দল যে গণসংহতি বা গণ অধিকার তারা কিন্তু এক আছে। এবং আপনি দেখেন যে হাদির আক্রমণের পরে বিএনপি থেকে জামাত শিশুরা প্রত্যেকে কিন্তু একই জায়গায় চলে আসছে, না একই জায়গায় আসেনি। আপনারা যে প্রতিবাদ সম্মেলন মানে সভা আয়োজন করেছিলেন সেখানে বিএনপি যায়নি না, এখানে এটা আমাদের আয়োজন না, এখানে আপনি বুঝেন হাদির হামলার পরের দিনই বিএনপি সারা দেশে জেলা মহানগরে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। জামাত প্রথমে আলাদা দিয়েছে, আমরাও আমাদের মতন করে আলাদা করেছি। এটা কমন জায়গা থেকে ইনকিলাব মঞ্চ একটা কমন প্রতিবাদ। আমি আবারও বলি, সেটা হচ্ছে যে ধরুন একটা বিএনপির গভর্নমেন্ট আমরা মার্চ মাসে দেখছি, জি আপনাদের উপর থ্রেট তো আপনি সব সময় থাকবে। হ্যাঁ, কারণ আপনি মনে করছেন যারা থ্রেট দিচ্ছে, থ্রেট তো চলে যাচ্ছে না। জি, বিএনপির কাছ থেকে এখনকার সরকারের যে যে ধরনের প্রোটেকশন আপনারা পাচ্ছেন তখন পাবেন আপনারা, সেই কনফিডেন্স আছে? আমরা আশা করতে চাই বিএনপি সেই জায়গাটার থেকে সর্বোচ্চ। আপনাদের সাথে তো কোনো ইলেকশনের আগে তো কোনো ইয়েই হলো না, আপনারা তো মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে আপনাদের ভিতরে একটা কোয়ালিশনের কথা ছিল আর কি, ইলেকশন কোয়ালিশনের, সেটা হয়নি, তারা তেমন পাত্তা দেয়নি আপনাদেরকে। না, এখানে পাত্তা দেওয়ার বিষয়টি সেরকম নয়। এবং আরো প্রিসাইজলি বলি, তারা মনে করছে যে আপনারা আসলে তাদের প্রধান যে প্রতিদ্বন্দ্বী তাদের সাথে বেশি অ্যালাইড, জামাত ইসলামের সাথে বেশি অ্যালাইড, সুতরাং তারা মনে করছে যে আপনারা তাদের শত্রু, এখন রাজনৈতিক শত্রু। এখানে সে ক্ষমতা যাওয়ার প্রশ্ন আমাকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভাবছে, কিন্তু আমি যদি মনে করি বৃহত্তর নিরাপত্তার যে বিষয়টি, সেই জায়গা থেকে সে আমাকে প্রতিদ্বন্দ্বী ভাবছে না, বা আমরা সেটা ভাবতে এই মুহূর্তে চাচ্ছি না। কারণটা এটা গেল একটি প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব একটা রাজনৈতিক প্রস্তুতি আমাদেরকে সম্পন্ন করতে হবে। যেদিন সরকার পড়ে যায় 5ই আগস্ট থেকে 7ই 11 কিংবা 12ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা কাজ করে না, মানে পুলিশ কাজ করে না, প্রশাসন কাজ করে না, কিন্তু জনগণ কিন্তু নিজের থেকে কিন্তু ট্রাফিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ডাকাতির এই জায়গাগুলো জনগণ নিজেরা সংগঠিত হয়ে কিন্তু আপনার করছে। ফলশ্রুতিতে যখন আমরা আমাদের নিরাপত্তার জায়গাটি জনগণকে সম্পৃক্ত করে আমরা জোরদার করেছি, তখন আমরা এই সময়ের চেয়ে আরো বেশি নিরাপদ ছিলাম। এখন যেটা হচ্ছে যে এটা তারা টার্গেট করে, মানে একেবারে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে যেটি করতে চাচ্ছে, প্রথমত আমাদেরকে মনোবল দুর্বল করতে চাচ্ছে, দ্বিতীয়ত আমাদের এখানকার লিডারশিপ থেকে একটা অংশকে নাই করে দিতে চাচ্ছে। কিন্তু আমরা যদি রাজনৈতিকভাবে আরো বেশি সংগঠিত হই এবং আমরা যদি কোনো কারণে মনে করি যে আওয়ামী লীগের যেই জায়গাগুলো স্ট্রেংথ, যেটাকে আমরা কোনোভাবেই মনে করেছি বৃহত্তর স্বার্থে তাদের রিকনসিলিউশনের মাধ্যমে তারা এখানে, মানে আওয়ামী লীগে যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না কোনোভাবে, কিংবা কোনোভাবেই এটার সাথে ছিল না, কিন্তু আওয়ামী লীগের মূল নেতৃত্ব তো ছিল গণহত্যার পক্ষে, সেই জায়গার থেকে আমরা পাল্টা যদি প্রস্তুতি নিয়ে রাখি প্রতিরোধের, সেই জায়গার থেকে কিন্তু এই প্রস্তুতিটাও আমাদের থাকবে। অর্থাৎ আমরা নিজেদেরকে শুধুমাত্র ভালনারেবল ভাববো না, বরঞ্চ আমরা প্রতিরোধের প্রস্তুতিটা নেব। এবং আপনি দেখবেন যে এই বিজয় দিবসে এনসিপি যেটা করেছে, এখানে বিষয় যেটা আমরা বলেছি না, এটা হচ্ছে যে আমাদের পাল্টা প্রস্তুতি চলবে। আমরা কি লাশ নেব নাকি তাকে রাজনৈতিকভাবে এবং প্রতিরোধ করব, সেটার ব্যাখ্যা আমি এখন সরাসরি এত ডিটেইলসে যাব না, কিন্তু আমরা একটা পাল্টা প্রস্তুতি নিয়ে রাখবো। তো শাকিল, এই যে আপনি যেটা বলছিলেন যে বিএনপির সঙ্গে এনসিপির একটা দূরত্ব তৈরি হয়েছে, বিশেষ করে আমরা জানি যে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা, সেই নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। তো বিএনপির সঙ্গে এনসিপির এই যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে আপনি যেটা বলছিলেন, এবং আমরা সাক্ষাৎকারেও শুনছিলাম, এটার কারণ কি? কেন এই দূরত্বটা তৈরি হলো? দেখুন, কতগুলো দিক আছে। বিএনপির সাথে একটা নির্বাচনী জোট হওয়ার কথা ছিল এনসিপির। বিএনপি এক ধরনের নীতিগতভাবে রাজি হয়েছিল, কিন্তু যখন এই যে টানা হ্যাচড়া এত হয়েছে, এই যখন দিন দরবারে, এবং বিএনপির লোকজন আপনি যদি কথা বলেন তারা বলবে যে এরা অনেক বেশি চাইছে, যেটা তারা যোগ্য না, এটা একটা ব্যাপার।
তারপরে বিএনপির ভেতরে এখন একটা এই যে জামাতের সাথে বিএনপির যত দূরত্ব বাড়ছে, বৈরিতা বাড়ছে, এ এতে করে আরো সমস্যা হয়েছে। কারণ বিএনপির অনেক নেতা মনে করেন যে এই যে জুলাই আন্দোলনের সাথে জড়িত বহু নেতা, তারা আসলে জামাতের সাথে সম্পৃক্ত। এটা একটা বড় সমস্যা তৈরি হয়েছে। আর এটা একটা বড় বিষয়, সেটা হচ্ছে যে ধরুন এই যে ছেলেপেলেগুলো, এরা কিন্তু একটা রেভলিউশনারি, এরা একটা রেভলিউশন করেছে। মানে গ্রাসরুট আন্দোলন করে মানুষকে মোবিলাইজ করে তারা আওয়ামী লীগের মতো এরকম একটা শক্ত সরকারকে কিন্তু ফেলে যে দিয়েছে সরকার কয়েক সপ্তাহের বহুদিন ধরে ভেতরে। ক্ষমতায় ছিল, একদম, একদম। তো এটা ফেলে দিয়েছে। এখন এইটা যারা ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টি, যারা মানে ক্ষমতায় যাবে, ধরেন এই ধরনের পলিটিক্যাল পার্টি, তো তারা কিন্তু এই জিনিসটা নিয়ে খুব একটা স্বস্তিতে থাকার কথা না তাদের। কারণ কি ধরুন এই ছেলেপেলেগুলো যদি অনেক সফল হয় পলিটিক্যালি, তো নেক্সট জেনারেশন যারা অ্যাক্টিভিস্ট তারা তো উৎসাহিত হবে। এখন বাংলাদেশের যে অবস্থা, বাস্তবতা, তাতে করে কিন্তু যেকোনো সরকার মানুষের সমস্ত মানে আকাঙ্ক্ষা মেটাতে পারবে না। হ্যাঁ? তো তাদের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হবে, অসন্তোষ তৈরি হবে। এখন আবার যদি এরকম একটা এরা যদি হিরো হয়ে যায়, তাহলে এদেরকে দেখে নেক্সট জেনারেশনও তো একই ধরনের কাণ্ড করতে পারে। ফলে এই আমার ধারণা যে এরা রাজনৈতিকভাবে খুব সফল হোক, এটা নিয়ে বিএনপির ভিতরে খুব একটা আগ্রহ কারণ থাকার কথা সেটাও নয় বা নেই আসলে। বিএনপির জন্য তো ফলে রাজনৈতিকভাবে একটা অস্বস্তির কারণ হতে পারে, একটা শঙ্কার কারণ হতে পারে। হতে পারে এবং তারা এটা মানে ইতিহাসে বিভিন্ন জায়গায় হয়েছে যে রেভলিউশনারিদের খুব একটা মানুষ পছন্দ করে না, যারা ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো। তো ফলে এখন এ এই বড় দলগুলো এদের ব্যাপারে, এদের নিরাপত্তা নিয়ে যে খুব বিশেষ করে বিএনপি এই মুহূর্তে যে খুব বেশি আ মানে মাথা ঘামাবে, আরেকটা কারণ আমার কি মনে হয় হতে না। পারে শাকিল, যে এই এনসিপির পক্ষ থেকে যে সমস্ত জুলাই আন্দোলনের যে জোটগুলো রয়েছে বা বিভিন্ন দলগুলো রয়েছে, তাদের পক্ষ থেকে যে ধরনের আক্রমণাত্মক বক্তব্য দেওয়া হচ্ছে, বিএনপি কি আপনার মনে হয় তার থেকে একটু দূরে থাকতে চাচ্ছে? এ এ এইটা এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এই যে নেতাগুলো, ধরেন এনসিপির ২-১ জন নেতা আছে বা এনসিপির বাইরেও ২-১ জন নেতা আছে। এদের কথাবার্তা খুব একটা সবসময় যে মানে চিন্তা ভাবনা করে কথা বলেন তা নেই। এই যে ধরুন হাসানাত আব্দুল্লাহ দুদিন আগে এ এ যে মন্তব্য করেছেন, হ্যাঁ? যে অ্যা ভারতের সেভেন সিস্টার্সকে ভারত থেকে সেভেন আলাদা করে সিস্টারকে দেওয়া। হ্যাঁ, দরকার আলাদা হলে আমরা হ্যাঁ, আলাদা করে দেওয়া হবে এই ধরনের কথা। হ্যাঁ? তার ক্রোধ প্রকাশ করেছেন। এই ক্রোধগুলো কিন্তু তাদের যে vulnerability সেটারই বহিঃপ্রকার বলে আমি মনে করি। কিন্তু এই ধরনের কথা যারা বলছেন, তাদের সাথে বিএনপি কিন্তু সম্পৃক্ত হতে খুব একটা আগ্রহী হবে না এখন। খুবই স্বাভাবিক। কারণ তারা এখন সরকারে যাবে, ভারতের সাথে তাদেরকে ডিল করতে হবে বিভিন্নভাবে। সুতরাং কোন ধরনের একটা যে মানে ধারণা তৈরি হয় যাতে বিএনপিও এই সমস্ত কথাবার্তাকে এন্ডোর্স করছে, এটা কিন্তু মানে বিএনপি ফলে এভয়েড করেছে। তাই যে প্রতিবাদ সভা হয়েছিল প্রতিবাদ সভা। হাদির হ্যাঁ। মানে হত্যার চেষ্টার প্রতিবাদে, সেখানে কিন্তু বিএনপি যায়নি। কারণ এইগুলোর সাথে বিএনপি নিজেদেরকে এখন আজকে মেলাতে চাইছে না। আলোচনা এ পর্যন্তই। আমাদের বক্তব্য, বিশ্লেষণ, আলোচনা আপনাদের যদি ভালো লাগে, আমাদের লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আগামী আলোচনা পর্যন্ত বাই বাই।